চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স দরকার, শুধু চান্স না, ভালো একটা মেরিট পজিশন দরকার। ভাইয়া এই মেরিট পজিশনটা কিভাবে সহজেই আমরা এই মেরিট পজিশন অর্জন করতে পারি? হ্যাঁ, প্রতিনিয়ত ক্লাস দিয়ে যাচ্ছি। এই ধারাবাহিকতা আগামী 4 মাস ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত আমরা কন্টিনিউ করব। তোমাকে এই স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার জন্য যা যা করা দরকার এই ভাইয়ারা করবে। এই ভাইয়ারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এবং এই ভাইয়া যেইখানে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছে সেই ক্লাসটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নিচ্ছে। তো প্রিয় ভাইরা, তোমরা দ্রুত আমার সাথে যুক্ত হবা। কে কোন জেলা থেকে যুক্ত হয়েছ একটু কষ্ট করে ভাইয়াকে ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবা যে ভাইয়া আমি এই জেলা থেকে আসছি, ভাইয়া আমি এই জেলা থেকে আসছি। আরে তোমার জেলা, তোমার নাম, তোমার জেলা তুমি জাস্ট একটু বলবা যে আমি এই জেলা থেকে আসছি। প্রিয় ভাইরা, জাস্ট একটু বলো কে কোন জেলা থেকে আসছো। হ্যাঁ, কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছ একটু কমেন্ট করে আমাদের জানাও। ভাইয়া আজকে তোমাকে সুন্দর মতো আমি একটা বেসিক ক্লাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেগুলো তোমাকে বোঝাবো। প্রত্যেকটা ক্লাসে তোমাকে সুন্দর মতো আমি বোঝানোর চেষ্টা করবো। এই তো দেখতে পাচ্ছি প্রিয় ভাইরা অনেকেই আমার সাথে যুক্ত হচ্ছ, একটু দ্রুত যুক্ত হবা। প্রত্যেকটা সেশন, প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভর্তি পরীক্ষায় কিছুটা হলেও তোমার এই ক্লাসগুলো সহায়ক ভূমিকা পালন করবে। তো প্রিয় ভাইরা একটু দ্রুত আসবা আমার সাথে। বন্ধুকে একটু মেনশন করে জানিয়ে দিবা, সকল বন্ধুকে একটু জানিয়ে দিবা। ওকে, ওকে ভাইয়া, প্রিয় ভাইরা অনেকেই যুক্ত হয়েছে আমার সাথে। তাহলে দেখতে পাচ্ছ যেই জিনিসগুলো তোমাদের সাথে আলোচনা করব প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করার চেষ্টা করব। ভর্তি পরীক্ষায় যেই কোশ্চেনগুলো, হ্যাঁ চট্টগ্রাম থেকে সানা আসছো, রুমাইসা রাফসা আসছো, ওকে ফাতিমা খাতুন, বিজয় মজুমদার। ওকে ভাইয়া, হ্যাঁ সি ইউনিটের ক্লাস শুরু হবে পরে, সি ইউনিটের ক্লাস পরে শুরু হবে ভাইয়া, সি ইউনিটের ক্লাসও হবে। ভাইয়া আমি তোমাকে আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো প্রত্যেকটা বিষয় তোমাকে একবারে ইন্ডিভিজুয়ালি ব্যাখ্যা করে বলবো। তোমরা আমি শারীরিকভাবে কিছু একটু অসুস্থ, কারণ ভাইয়া আমাদের তোমাদের একটা প্রশ্ন ব্যাংক দেওয়ার কথা। সেই প্রশ্ন ব্যাংকের কাজটা একেবারে গতকাল রাতে আমরা সারা রাত যেই কাজটা করেছি, রাতে তোমার সকালে কিছুক্ষণ ঘুমিয়ে আবার শহরে গিয়ে আবার কাজটা কমপ্লিট করতে হয়েছে। এই কাজগুলো নিয়ে তোমাদের কাজগুলো নিয়ে এবং ক্লাস করাইতে হয়েছে, কারণ তোমাদের বলা হয়েছে যে ক্লাস করাইতে হবে, তোমরা ওয়েট করবা। সেই দিকে লক্ষ্য রেখে আমরা আবার চলে আসছি, অসুস্থতাকে উপেক্ষা করে তোমাদের গুরুত্ব দিয়ে আমরা আবার তোমাদের সাথে যুক্ত হয়ে গেছি ভাইয়া। ওকে, তাহলে দেখতে পাচ্ছ আজকে যে বেসিক ক্লাসটা আমি তোমাকে করলে তুমি বুঝতে পারবা যে আসলে কতটুকু আমার গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইরা, প্রতি বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখবা সিউতে, হ্যাঁ এই সিউতে দেখবা রবি ঠাকুর, হ্যাঁ আমি লিখলাম রবি ঠাকুর, এই ব্যক্তি থেকে প্রতি বছর একটা করে কোশ্চেন পরীক্ষায় প্রশ্ন আসে। কয়টা করে ভাইয়া? একটা করে। রবি ঠাকুরকে, সে হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার সম্পর্কে একটা প্রশ্ন আসে। ভাই কিরকম প্রশ্ন আসে? হ্যাঁ, হয় তার ছদ্মনাম থেকে পরীক্ষা প্রশ্ন আসে, হয় তার উপন্যাস থেকে পরীক্ষা প্রশ্ন আসে, হয় তার সোনার তরী অথবা অপরিচিত যে গল্পটা আছে এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে। তাহলে আমি তোমাকে বোঝাতে পারছি ভাইয়া কোত্থেকে প্রশ্ন আসে। এই রবি ঠাকুর সম্পর্কে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে, এটা 100% শিওর, এখানে কোনো দ্বিমত নাই। তোমার সাথে দ্বিমত নাই, তুমি কি আমার সাথে দ্বিমত করতে পারবে না, কারণ বাস্তবতা এটাই আমাকে বলে, বাস্তবতা আমাদেরকে এগুলোই দেখাচ্ছে। ওকে ভাইরা, এখন আমি পার্টে পার্ট টু ঢুকবো। এখন দেখো, এখন আমি তোমাকে আজকের প্রত্যেকটা এই যে অপরিচিত গল্প থেকে এমন কোন সেশন নাই, হয় মাঝে মধ্যে একটা দুইটা সেশন গ্যাপ গেছে, কিন্তু এই অপরিচিত গল্প থেকে প্রতি বছর একটা করে প্রশ্ন আসছে। কি ভাইয়া? এই অপরিচিত গল্প থেকে প্রশ্ন একটা করে আসছে। তাহলে এই গল্পটা কেন গুরুত্বপূর্ণ জানো? এই গল্পটা এক হচ্ছে বিশ্বকবি লিখছেন, পাশাপাশি হচ্ছে এই গল্পটা তোমার পাঠ্যবস্তুকে সর্বপ্রথম গল্প। তাহলে প্রথম গল্প পাশাপাশি গল্পটা অনেক গুরুত্বপূর্ণ। তোমরা এই গল্পটা পড়তে শেষ করে ফেলছো। আর যে বাংলা বই ধরেও নাই সে অন্তত হলো একবার এই অপরিচিত গল্পটা পড়ছে, সে জানে অনুপম নামে একটা ছেলে আছে, সে জানে একটা নায়িকা কল্যাণী নামে একটা নায়িকা আছে। এই গল্পের মধ্যে একটা কাহিনী আছে কি, মামা সবকিছু কুটনামি করে, এই কাহিনীগুলো তুমি জানো, কিন্তু পরীক্ষায় তো এই কাহিনী থেকে পরীক্ষা প্রশ্ন করে না, পরীক্ষায় তো ডিপ কোশ্চেন করে। হ্যাঁ, পরীক্ষায় তো কি করে? পরীক্ষায় ডিপ কোশ্চেন করে। ভাই আমাকে একটু বলেন তো, পরীক্ষায় যে ডিপ কোশ্চেন করে, ডিপ কোশ্চেন গুলো কিরকম কোশ্চেন আমি বুঝাচ্ছি তোমাকে, এক এক করে সব আছে। আমি দেখতে পাচ্ছ এই পাশে রবি ঠাকুরের ছবিটা এখানে দেওয়া আছে। এখন আমি তোমাকে একবারে সুন্দর মতো প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করবো। তার জন্মটা খেয়াল করো। রবি ঠাকুরের জন্ম হচ্ছে 7 মে 1861, পরীক্ষাটা আসে 7 মে 1861।
1861 তার জন্ম, মৃত্যু হচ্ছে 1941। ওকে, এবং খেয়াল করো উনি জোড়াসাঁকো আর কি কলকাতা জন্মগ্রহণ করেন। কোথায়? কলকাতা জন্মগ্রহণ করেন। এবং এর পরে আসবো তার পিতার নামটা। গত বছর পরীক্ষায় তার মায়ের নামটা থেকে পরীক্ষার প্রশ্ন আসে। আমরা তো ভাই প্রশ্ন ব্যাংক তৈরি করছি, প্রশ্ন ব্যাংকটা এডিট করার সময়, ব্যাখ্যা দেওয়ার সময় তার মার নামটা আমরা 2বার পাইছি। কয়বার পাইছি ভাইয়া? 2বার। পরীক্ষায় 2বার আসছে, বাবার নাম আসে নাই, মার নাম আসছে। হয়তো আগামী বছর বাবার নাম দিতে পারে। কি আসছে ভাইয়া? তার রবীন্দ্রনাথ ঠাকুরের তার মায়ের নাম কি? সারদা দেবী। কি দেবী ভাইয়া? সারদা দেবী। পরীক্ষাটা আসছে। ওকে, পরে আসি পিতৃ প্রদত্ত নাম হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। হ্যাঁ, তার পিতৃ প্রদত্ত নাম হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। ওকে ওকে, অপরিচিত পড়াবো না, অপরিচিতার মধ্যে যে মেইন পয়েন্টগুলো সেগুলো দেখাবো। তাহলে অপরিচিত গল্পটা, এই গল্পের মধ্যে জন্ম হচ্ছে 7ই মে। কার জন্ম? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। পিতার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। ওকে, পরবর্তী আসি, খেয়াল করো তার কাব্যগ্রন্থ থেকে পরীক্ষা আসবে। তার কাব্যগ্রন্থ থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। একটু খেয়াল করো তো, তার মোট কাব্যগ্রন্থ একটু খেয়াল রাখো, হয়তো তুমি পারো। তার মোট কাব্যগ্রন্থ কয়টা? 56টা। কয়টা ভাইয়া? 56টা। এটা তুমি মনে রাখবা। তার মোট কার মোট ভাইয়া? অর্থাৎ রবি ঠাকুরের, এই যে এই ব্যক্তির মোট কাব্যগ্রন্থ। কি গ্রন্থ ভাইয়া? কাব্যগ্রন্থ হচ্ছে কয়টা? 56টা। ওকে, পরীক্ষায় 56টা থেকে পরীক্ষা প্রশ্ন আসবে না। পরীক্ষায় খেয়াল করো, হইতে আসতে পারে তার প্রথম কাব্যগ্রন্থের নাম কি? পরীক্ষা আসতে পারে তার প্রথম কাব্যগ্রন্থের নাম কি? হ্যাঁ, তার প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে বনফুল। কি ফুল? বনফুল। কি ফুল? বনফুল। চিন্তা করছো, বনফুল। তার বয়স যখন 15 বছর। আজকের যুগে আমাদের এই প্রজন্ম 15 বছর বয়সে ক্লাস 7-8-এ পড়ে ব্যাগের মধ্যে বই টই নিয়ে যায়, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর 15 বছর বয়সে এটা কাব্যগ্রন্থ রচনা করে ফেলছে। তাহলে 15 বছর বয়সে উনি কি করেন? বনফুল রচনা করেন। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন হয়, আবার পরে দেখো প্রকাশের দিক থেকে ওনার প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে কবি কাহিনী। কি কাহিনী ভাইয়া? কবি কাহিনী। আমি পেট বেচের মধ্যে, সেকেন্ড টাইম গোল্ডেন বেচের মধ্যে শিখাই ফেলছি অলরেডি যে রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসের নাম কি, প্রথম কাব্যগ্রন্থের নাম কি, প্রথম ছোট গল্পের নাম কি, প্রথম নাটকের নাম কি পড়াই ফেলছি। মঞ্চ একটা ছন্দ দিয়ে শিখাইছিলাম, উক্কাসুনা বৈহিক বিবাহ, এরকম একটা ছন্দ দিয়ে তোমাকে আমি শিখাই ফেলছিলাম। তোমরা যারা ক্লাস করছো, যারা সেকেন্ড টাইম গোল্ডেন ব্যাচের শিক্ষার্থী বা সিউ ড্রিম ব্যাচের শিক্ষার্থী আছো, তারা হয়তো পারবা ভবিষ্যতে। যাদের ক্লাস করা না তাদের ক্লাস করালে পারবা। কি পড়াইছিলাম? উক্কাসুনা বৈহিক বিবাহ পড়াইছিলাম, এর মাধ্যমে আমি সব শিখে গেছিলাম। ওকে, তাহলে একটা হচ্ছে বনফুল। কি ফুল ভাইয়া? একটা হচ্ছে আমার বনফুল, আর একটা হচ্ছে কি কাব্যগ্রন্থ হচ্ছে কবি কাহিনী। পরীক্ষায় ভাইয়া দুইটাই তো প্রথম। রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ বনফুলও প্রথম, কবি কাহিনীও প্রথম। এখন আমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে এভাবে, ভাইয়া বলেন তো রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ কোনটা? উত্তর দুইটাই হয়। উত্তর কয়টা হয়? দুইটাই হয়। একটা কবি কাহিনী হয়, বনফুল হয়। তাহলে সঠিক উত্তর কিভাবে বুঝবো আমি? হ্যাঁ, এখানে বলে দিবে রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ যদি বলা হয়, এভাবে যদি প্রশ্ন করা হয় রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ, উত্তর বনফুল। উত্তর কি? বনফুল। যদি প্রশ্নটা একটু ঘুরাই করে প্রকাশের দিক থেকে প্রথম কাব্যগ্রন্থ কোনটা, তখন আমার উত্তর হবে কবি কাহিনী। কি হবে? কবি কাহিনী। তাহলে প্রশ্ন বসতে হবে, প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে। প্রশ্নের মধ্যে যদি বলা হয় প্রকাশের দিক থেকে রবি ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি, উত্তর আমার সহজ, কবি কাহিনী। যদি বলা হয় প্রথম কাব্যগ্রন্থ কোনটা, তখন আমার উত্তর আমার বনফুল। এখন যদি পরীক্ষায় দুইটা অপশন থাকে, পরীক্ষায় মনে করে বলছে রবি ঠাকুরের প্রথম, জাস্ট বলছে প্রথম কাব্যগ্রন্থের নাম কি, প্রকাশনার থেকে এগুলো বলো বাদ দিয়ে দিছে, বলছে প্রথম কাব্যগ্রন্থের নাম কি, বনফুল অপশনে আছে, কবি কাহিনী অপশনে আছে। হ্যাঁ, উত্তর কি হবে? উত্তর বনফুল হবে। উত্তর কি হবে? উত্তর আমার বনফুল হবে। আশা করি তোমাকে বুঝাইতে পারছি ভাইরা। ওকে, পরে আসি প্রথম কবিতা হিন্দু মেলার উপহার। তার এটা হচ্ছে কবিতার নাম। প্রথম উপন্যাস, তার প্রথম উপন্যাস, এটা প্রথম উপন্যাস কি ভাইয়া? রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস নাম হচ্ছে বউ ঠাকুরানীর হাট। রবীন্দ্রনাথ অনেকগুলো উপন্যাস আছে ভাইয়া, অনেকগুলো আছে। যেমন কি ঘরে বাইরে, বউ ঠাকুরানীর হাট, তারপরে কি আছে চতুরঙ্গ, হ্যাঁ, তারপর হচ্ছে আমরা আরো পাই দুই বোন। এগুলো আমরা কি তোমার রবি ঠাকুরের উপন্যাসগুলো পাই। এই যে রবি ঠাকুরের অনেকগুলো উপন্যাসের মধ্যে এই যে বউ ঠাকুরানীর হাট হচ্ছে প্রথম উপন্যাস। ওকে, তারপরে আসি, তারপরে পাঠটা হচ্ছে কি ভিখারিণী হচ্ছে তার প্রথম ছোট গল্প। কি গল্প ভাইয়া? প্রথম ছোট গল্প। লেখার সাইড দিয়ে সুন্দর মতো, প্রথম ছোট গল্প। এখন ভাইয়া ছোট গল্প শিখলাম। পরে আসি প্রথম নাটক হচ্ছে বাল্মীকির প্রতিভা। প্রথম নাটক কি? বাল্মীকির প্রতিভা। এখন ভাই আমি এগুলো কিভাবে মনে রাখবো, একটু টেকনিক শিখাই দেন তো। আমি অলরেডি শিখাই দিয়েছি তোমাদেরকে,
শিখাইছিলাম। কিভাবে শিখাইছিলাম? এইভাবে শিখাই। দেখো খেয়াল করো, সবাই একটু খেয়াল করো কিভাবে শিখাইছিলাম। দেখো উক্কা, কি বলছি? উক্কা সোনা, উক্কা সোনা লিখলাম। উক্কা সোনা মানে কি? উক্কা সোনা মানে হচ্ছে রস্যাউতে হচ্ছে আমার উপন্যাস, উপন্যাস। হ্যাঁ, পরে কতে হচ্ছে কবিতা, কতে কি? কতে কবিতা। এই কাতে হচ্ছে কাব্য, কাতে কাব্য। ছোতে হচ্ছে ছোট গল্প, ছোট কি? ছোট গল্প। নাতে হচ্ছে নাটক, নাতে কি? নাটক। ঠিক আছে, এটা শেষ, এটা পারলাম। এরপর আসি উক্কা সোনা বললাম, পরে বললাম আমি বৈহিক বিবাহ, বৈহিক বিবাহ, বৈহিক বিভা, বৈহিক তোমার হচ্ছে বিভা, বৈহিক বিভা। এই যে বৈহিক বিভা, হ্যাঁ বৈহিক বিভা, এটা মনে রাখতে পারলে, উক্কা সোনা বৈহিক বিবাহ এই টার্মটা মনে রাখতে পারলে তুমি ইজিলি বাংলায় রবি ঠাকুরের যে উপন্যাসগুলো প্রথম, কাব্যগ্রন্থগুলো প্রথম, নাটক প্রথম, এটা তুমি মনে রাখতে পারবা। খেয়াল করো তো, এখানে প্রথম বর্ণটা কি দেওয়া আছে? প্রথম বর্ণটা আছে বউ, বই আছে। বউতে কি? বউতে হচ্ছে বই, যে বউ ঠাকুরানীর হাট, বউ ঠাকুরানীর, এই যে এটা হচ্ছে রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস। এটা হচ্ছে প্রথম বর্ণ কি? রস্যউ দেওয়া আছে। পরে আসি হি, হি মানে কি? দ্বিতীয় বর্ণ। এখানে দ্বিতীয় বর্ণ কোনটা আছে? ক। দ্বিতীয় বর্ণ হচ্ছে ক। ক মানে কি? কবিতা। তার মানে কবিতা হচ্ছে কি? হি দিয়ে পড়ে। কবিতা হচ্ছে হিন্দু মেলার উপহার। এই যে এটা কবিতা কি? হিন্দু মেলার উপহার। তারপর কি শিখেছিলাম? কি? তারপর শিখেছিলাম কয়াকার কা, উক্কা, কা মানে কাব্য, মানে কাব্যগ্রন্থ। 3 নাম্বার বর্ণ। এখানে কাব্যগ্রন্থের মধ্যে ক দেওয়া আছে, এখানে 3 নাম্বার বর্ণ। কাব্যগ্রন্থ কি? কাব্যগ্রন্থ ক দিয়ে শুরু, মানে কবি কাহিনী। কাব্যগ্রন্থ কোনটা? কবি কাহিনী। এই যে কবি কাহিনী, কবি কাহিনী। পরে আসে 4 নাম্বার কি আছে? ছ উকার ছো, উক্কা ছো। এই ছ উকার ছো মানে ছোট গল্প। 4 নাম্বার বর্ণ। 4 নাম্বার মধ্যে ছোট গল্প। এই যে এখানে কি আছে? ভয় রসিকার বি, ভিখারিনী। এই যে ভিখারিনী, এই যে ভিখারিনী, এটা হচ্ছে তার ছোট গল্প। পরে কি আছে ভাইয়া? পরে আছে নয়াকার না, মানে কি? নাটক। নাটকটা কি? বয়াকার বা দিয়ে শুরু হবে, তাহলে কি? বাল্মীকির প্রতিভা, মানে কি? বাল্মীকির প্রতিভা। এখন বুঝছো ভাইয়া? এখন পারবা উক্কা ছোনা বৈহিক বিবাহ, উক্কা ছোনা বৈহিক বিবাহ, এরা মনে রাখতে পারলে এগুলো শেষ। উক্কা ছোনা বৈহিক বিবাহ মনে রাখতে হলে শেষ ভাই আমার। ঠিক আছে, ওকে। পরে আসি, পরবর্তী আসি। এটা দেখো, পরে হচ্ছে আমাদের টার্গেট সিউ ড্রিম ব্যাচ। এইটা ড্রিম ব্যাচের মধ্যে কয়েকদিনের মধ্যে ক্লাস শুরু হবে। এটার মধ্যে বাংলা ক্লাস প্রতিষ্ঠা, ইংরেজি ক্লাস প্রতিষ্ঠা, অর্থাৎ এগুলোর মধ্যে এখন ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস হবে কন্টিনিউয়াসলি। একদিন ক্লাস, একদিন পরীক্ষা, একদিন ক্লাস, একদিন পরীক্ষা, একদিন ক্লাস, একদিন পরীক্ষা। শুধু এইভাবে না, প্রত্যেকটা ক্লাসের মধ্যে দেখো ক্লাস শেষ করার পরে তোমার লেকচার মডেল টেস্ট হবে। মানে প্রত্যেকটা ক্লাস, এই 25টা ক্লাসের পরে 25টা মডেল টেস্ট, ইংলিশ 25টা ক্লাসের পরে 25টা মডেল টেস্ট হবে, সুন্দর মতো হবে। দেন দেওয়ার পরে এখানে মনে করো 25টা লেকচার, 25টা লেকচারের মধ্যে কি 1 থেকে 5টা যখন হবে, এগুলো নিয়ে একটা কি হবে? এই 5টা নিয়ে আরেকটা পরীক্ষা হবে 50 নম্বরে, এটা মেগা মডেল টেস্ট। পরে 1 সপ্তাহ তোমাকে আমি যা শিখাবো এগুলো নিয়ে একটা পরীক্ষা হবে। পরে এই যে 5টা লেকচার পরে যা হবে এগুলোর একটা পরীক্ষা হবে। এখন তুমি 1 মাসের মধ্যে কি শিখলাম এগুলো একটা পরীক্ষা হবে। পরীক্ষা শুধু পরীক্ষা হবে না, পরীক্ষার পাশাপাশি পুরস্কারও দেওয়া পাঠাবো তোমাদেরকে আমরা। পুরস্কার আবার যেগুলো আমি গত ক্লাসে দেখাইছিলাম তোমাদেরকে, এরকম পুরস্কারও তোমাদেরকে আমি পাঠাবো, টেস্টগুলো বাসায় পাঠাবো ইনশাল্লাহ। ওকে, পরবর্তী আসি ভাই। দেখো কি বলছে, উনি কিছু উৎসর্গ করেন, ওনার কাব্যগ্রন্থগুলো কিছু উনি উৎসর্গ করেন। ওনার যেই 56টা কাব্যগ্রন্থ আছে এর মধ্যে উনি 3টা কি করেন? উৎসর্গ, নাটকগুলো উৎসর্গ করেন। দেখো খেয়াল করো নাটকগুলো কি। 1 নম্বর হচ্ছে বসন্ত যে নাটকটা আছে, এটা উনি কি করেন? কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন, কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন। কালের যাত্রা কাকে করেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করে ফেলেন। পরে বলছে কি? তাসের দেশ কাকে করছে? সুভাষ বসুকে। তাহলে একটু মনে রাখবা, উনি 3টা নাটক, ওনার 3টা নাটক আছেন, ওই 3টা নাটক তিনি কি করছেন? 3 জন ব্যক্তিকে উৎসর্গ করে দিয়েছেন। কি কি? বসন্ত কাকে করছেন? বসন্ত হচ্ছে কাজী নজরুল ইসলামকে, কালের যাত্রা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তাসের দেশ সুভাষ বসু। ক্লিয়ার? ওকে, তাসের দেশ সুভাষ বসু। এরপরে একটু আসি ভাই, দেখো খেয়াল করো, এরপর একটু দেখি এরপরে যেগুলো আছে আমার। হ্যাঁ, এরপর একটু যেগুলো আছে এগুলো আমি দেখবো, প্রত্যেকটা জিনিস বোঝার চেষ্টা করবো, তাহলে এগুলো ক্লিয়ার হয়ে গেছে। খেয়াল করো ভাইয়া, রবীন্দ্রনাথ ঠাকুরের পরীক্ষা যেভাবে পরীক্ষা প্রশ্ন আসতে পারে, এখন আসবো পরীক্ষায় যেভাবে প্রশ্নগুলো আসতে পারে। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কবে? পরীক্ষা যদি প্রশ্ন এভাবে আসে তাহলে উত্তরে কি হবে ভাই একটু বলো দেখি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কবে পরীক্ষা পরীক্ষা এটা আসছে, উত্তর কি হবে? 6 মে, 7 মে, 8 মে, নাকি 25শে বৈশাখ 1270, কোনটা হবে? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কবে বলো দেখি ভাইরা, একটু দ্রুত বলো। হ্যাঁ, এই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কবে সেটা হচ্ছে 7 মে 1861। মনে রাখবা 7 মে 1861 সাল। 1861 সালে উনি কি করেন? জন্মগ্রহণ করেন। এরপরে আসি,
এরপরে আমরা দেখবো প্রত্যেকটা টপিক একবারে সুন্দর মতো আলাদা স্পেশালি বিশ্লেষণ করবো। পরে দেখো কি বলছে, রবীন্দ্রনাথের পিতার নাম কি, ওনার পিতা কে ছিলেন, বিগত বছর মাথা থেকে পরীক্ষা প্রশ্ন আসছে, মায়ের নাম দিয়ে পরীক্ষা প্রশ্ন আসছে, এবছর মনে করো ধরল পিতা থেকে আসছে, রবীন্দ্রনাথের বাবার নাম কি, উত্তর কি হবে, দ্বারকানাথ ঠাকুর, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, কোনটা হবে দেখি ভাই একটু বলো, যারা যা যুক্ত আছে একটু বলো কষ্ট করে আমাকে। এখানে উত্তরটা তোমাকে আমি পড়াইছি আগে, এমন না যে আমি হঠাৎ করে তোমাকে দিছি, আমি তোমাকে কিছুক্ষণ আগে পড়াইছি, এখন তুমি আমাকে বলবা। এই তো হ্যাঁ, হয়তো বেরি ভালো, আলহামদুলিল্লাহ, এই তো পড়ি ভালতেছ, এই তো গুড। তাহলে উত্তর কি হবে ভাইয়া, উত্তর হচ্ছে আমার হ্যাঁ 7 মিনিট, ঠিক আছে। এখন এটার উত্তর কি হবে ভাইয়া, এটার উত্তর হচ্ছে বি নাম্বারটা, রবি ঠাকুরের পিতার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। পরে আসি ভাইয়া, পরে খেয়াল করো এখানে কি বলছে, রবীন্দ্রনাথের প্রথম কবিতা কোনটা, আচ্ছা বলো তো, তোমাকে পড়াইছি না প্রথম কবিতা কোনটা, নিয়মটা কি, টেকনিকটা হচ্ছে এভাবে, টেকনিকটা হচ্ছে কি ভাইয়া, উক্কা ছো না মানে পরে কি বৈহিক বিভা, এবার তোমার শিখাইছিলাম উক্কাসোনা বৈহিক বিভা, হ্যাঁ উক্কাসোনা বৈহিক বিভা তোমাদের শিখাইছিলাম। এখন দেখো তো, উৎসাহত উপন্যাস, কতে কবিতা, কাতে কাব্যগ্রন্থ, তার মানে কি বলছে, কবিতা বলছে, তার মানে 2 নম্বর বর্ণ, হি কোথায় আছে, হিদে শুরু হয়েছে, এটা শেষ। এই তো হ্যাঁ পারতেছো এখন আলহামদুলিল্লাহ। হ্যাঁ তাহলে উত্তর হিন্দু মেলার উপহার, তাহলে উত্তর কি হবে, হিন্দু মেলার উপহার, 2 নম্বরটা হিন্দু মেলার উপহার হচ্ছে আমার সঠিক উত্তর। পরবর্তী আসি, দেখো এরপর কি রকম প্রশ্ন আসতে পারে, প্রথম নাটক কোনটা পরীক্ষা মনে করে আসলো, এখন বলো তো পরীক্ষায় আসলো নাটক কোনটা, নাটক কি বলছে, নাটক বলছে, এখন নাটক উত্তরটা দেখো খেয়াল করো, রবীন্দ্রনাথের প্রথম নাটক কোনটা, নাটক মানে কি, শেষেরটা, বৈহিক বিভা, হ্যাঁ বৈহিক বিভা, এই যে বিভা বা মানে কি বাল্মীকি, বা ছিল শেষে, বা মানে কি বাল্মীকির প্রতিভা, এই যে এটা আমার সঠিক উত্তর, একেবারে সহজ। হ্যাঁ হিন্দু মেলার উপহার, এটা হচ্ছে তার কি, এটা হচ্ছে তার তোমার হচ্ছে কবিতা, আর এই যে নাটক বাল্মীকির প্রতিভা কি বা, এটা হচ্ছে তার নাটক বাল্মীকির প্রতিভা, ঠিক আছে ভাই, বি নাম্বারটা সব উত্তর বি নাম্বার হচ্ছে। এই তো গুড, সবাই পারতেছো, ওকে। এখন ভাইয়া এখন একটু আসে, এটা কি হবে দেখো, এটা খেয়াল করো, এখানে যেটা বলা হয়েছে, ওকে খেয়াল করো, এখন তাহলে বাল্মীকি প্রতিভা পাইলাম। এরপরে দেখি, এটা হচ্ছে সিইউসি ইউনিটের আমাদের যে বেসটা আছে, সিইউসি ইউনিটের একবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্যাটার্নে পড়াবো আমরা আর কি, ওকে। এখন পাঠ পরিচিতি আসি ভাইয়া, একটু পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করেন। এই অপরিচিত গল্প থেকে তুমি একটা প্রশ্ন পাবা, এটা লিখে রাখো, তুমি অপরিচিত গল্প থেকে তুমি একটা প্রশ্ন পাবা, এটা তুমি লিখে রাখো, ওকে। এখন এই পাঠ পরিচিতি থেকে কিরকম প্রশ্ন পরীক্ষায় আসতে পারে ভাইয়া, একটু নমুনা দেখান, ওকে সমস্যা নাই। দেখো খেয়াল করো তো, এখানে জাস্ট কি বলছি, এই গল্পটা, এই যে এই পাঠটা থেকে মানে পরীক্ষায় তো প্রশ্ন আসবে, কোন লাইনটা থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে একটু খেয়াল করো। কি বলছি, অপরিচিত গল্পটি সংকলিত হয়, কি হয়, সংকলিত হয় প্রথমে গল্প সপ্তক এবং পরে গল্পগুচ্ছ 3য় খণ্ড থেকে, কি থেকে 3য় খণ্ড থেকে তোমার হচ্ছে কি হয়, এটা মানে রচনা করা হয়। এখন একটু খেয়াল করো তো, অপরিচিত গল্পটি সংকলিত হয় প্রথম গল্প সপ্তক, পরে গল্পগুচ্ছের, ওরে বাপরাপ, এখানে একটু পেশ আছে ভাইয়া, প্রিয় ভাইরা এখানে একটু পেশ আছে, পেশটা কি তোমাকে বলে দিচ্ছি, দেখো একটু খেয়াল করো, এখানে কি বলেছে, এখানে বলেছে অপরিচিত গল্পটি প্রথম সংকলিত হয় গল্প সপ্তক থেকে, তারপরে গল্পগুচ্ছের 3য় খণ্ড, কি খণ্ড, 3য় খণ্ড থেকে কি হয় এবার রচনা করা হয়। এখন যদি আমি একটু ভেঙে বলি, প্রথম হচ্ছে আমার গল্প সপ্তক, কোনো কনফিউশন নাই, পরে কি গল্পগুচ্ছ, পরেরটা গল্পগুচ্ছ, কোন খণ্ড, 3য় খণ্ড থেকে নেওয়া হয়েছে, 3য় খণ্ড থেকে ভাইয়া, ঠিক আছে। এরপরে দেখো, প্রথম প্রকাশিত হয় সবুজ পত্র পত্রিকায়, পরীক্ষা এটাই আসে, সবুজ পত্র পত্রিকা মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এই যে দেখো, প্রথম প্রকাশিত হয় সবুজ পত্র পত্রিকায়, সবুজ পত্র পত্রিকার মধ্যে, তাহলে অপরিচিত গল্পটা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়, উত্তর কি হবে, সবুজ পত্র পত্রিকায়, শেষ উত্তর হয়ে গেছে, সবুজ পত্র
পত্রিকায়। ওকে, পরে কি বলছে, কোন সংখ্যায়, মানে সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে, ঠিক আছে, কোন সংখ্যায়, পত্রিকার সংখ্যা থেকে অনেক ভাগ থাকে, কোন সংখ্যায়, সেটা হচ্ছে কার্তিক সংখ্যায়। এই দেখছো, এবারে পড়তে হবে, তোমাকে এবারেই পড়তে হবে, কারণ তোমাকে আটকানোর চেষ্টা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তোমাকে আটকানোর চেষ্টা করবে, তোমাকে কিভাবে আটকানো যায়, হ্যাঁ, তোমাকে কিভাবে প্রশ্নগুলো জটিল করে দিয়ে আটকানো যায়। যেমন কি বলছে, প্রথম প্রকাশিত হয় সবুজ পত্র পত্রিকায়, সবুজ পত্র পত্রিকার কোন সংখ্যায়, উত্তর হচ্ছে আমার তোমার হচ্ছে কার্তিক সংখ্যায়। হ্যাঁ, কার্তিক সংখ্যায়। ওকে, তাহলে এটা তুমি ধরতে পারো তোমাকে। পরে দেখি, সাধু রীতিতে রচিত হয়, এটা কি ভাইয়া, সাধু রীতিতে আমার এটা কি হয়, রচিত হয়। ওকে, তাহলে ভাই বুঝতে পারছি। দেখো, এটা কি সাধু রীতি, আমরা জানি রীতি দুইটা, রীতি কয়টা ভাইয়া, দুইটা, একটা চলিত রীতি, একটা চলিত রীতি। গত ক্লাসে মানে ফার্স্ট ক্লাসে বাংলা বেসিক ক্লাস 1 এর মধ্যে তোমাদের পড়াইছিলাম, বা সাধু রীতি আর চলিত রীতির মধ্যে পার্থক্যটা কোথায়, কোন জায়গায় পার্থক্যটা হয়, না তোমাকে পড়াইছিলাম ভাইয়া, হ্যাঁ, তোমরা হয়তো পড়ছো। এখন আসি, দেখো খেয়াল করো তো কি বলছি, সাধু রীতি আর চলিত রীতি। সাধু ভাষার মধ্যে তৎসম শব্দের পড়াইছিলাম গত ক্লাসে, সাধু ভাষার মধ্যে তৎসম, কি সম ভাইয়া, তৎসম শব্দের ব্যবহার বেশি, আর চলিত ভাষায়, চলিত ভাষায় তোমার হচ্ছে তদ্ভব আর বিদেশি শব্দের ব্যবহার বেশি। তার মানে আমি আজকে যে গল্পটা তোমাদের পড়াচ্ছি, হ্যাঁ, ওকে, ঠিক আছে। পরে দেখো ভাইয়া, এখন কি বলছে, পরে নায়ক হচ্ছে কে ভাইয়া, নায়ক হচ্ছে আমার অনুপম, নায়িকা হচ্ছে আমার কল্যাণী, নায়িকা হচ্ছে আমার কে, কল্যাণী। এখন ভাইয়া, এই যে উত্তম পুরুষ জবানিতে এটা লেখা হয়েছে, এখন এটা মানে কি আমি একটু বোঝাই কিন্তু ভাইয়া, উত্তম পুরুষ জবানিতে এটা লেখা হয়েছে, বর্ণনা করা হয়েছে, ভাই এটা একটু বুঝাই দেন আমাকে, আমি বুঝি না উত্তম পুরুষ জিনিসটা আসলে কি। আমরা জানি পুরুষ 3 ধরনের, মধ্যম পুরুষ, নাম পুরুষ, একটা হচ্ছে নাম পুরুষ, একটা হচ্ছে কি মধ্যম পুরুষ, হ্যাঁ মধ্যম পুরুষ, আর একটা হচ্ছে কি উত্তম পুরুষ। উত্তম পুরুষ, নাম পুরুষ মানে কি, নাম পুরুষ মানে হচ্ছে সে তারা, আর হচ্ছে কি তোমার হচ্ছে মধ্যম পুরুষ, সরি সে তারা, মধ্যম পুরুষ হচ্ছে হ্যাঁ মধ্যম পুরুষ হচ্ছে তুমি তোমরা, এবং উত্তম পুরুষ হচ্ছে আমরা, হ্যাঁ আমরা। এবার মনে রাখবা, তাহলে এই গল্পের মধ্যে অনুপম তার নিজের জবান উক্তিতে, মানে আমি উক্তিতে, আমি ওখানে গিয়েছিলাম, ওখানে মেয়ে দেখতে গিয়েছিলাম, আমি হরিশকে বলেছিলাম, যেহেতু যে আমি যদি বর্ণনা করছেন, তার মানে এটা উত্তম পুরুষ, এটা মানে কি উত্তম পুরুষ দিয়ে লেখা। ওকে, সাউন্ড ঠিক হয়েছে ভাই, এখন তো ঠিক আছে সাউন্ড। ওকে, পরে দেখি নায়িকার নাম হচ্ছে কল্যাণী। পরে আসি, দেখো এই গল্পের পরে পাঠটা দেখো, খেয়াল করো, পরে পাঠটার মধ্যে কি বলা হয়েছে খেয়াল করো। এখানে পাঠ পরিচিতির মধ্যে বলা হয়েছে, অনুপমের পিতা প্রচুর টাকা রোজগার করেছিলেন কি করে, ওকালতি করে। কি করে ভাইয়া, ওকালতি করে। তাহলে মানে অনুপমের বাবা পেশা কি, অনুপমের বাবার পেশা হচ্ছে ওকালতি। কি ভাইয়া, ওকালতি মানে উকিল আর কি, উকিল পেশা কি ছিল, উকিল ছিল। তাহলে অনুপমের বাবা পেশা ছিল কি, উকিল ছিল। অনুপমের পিতা চাকরি থেকে প্রথম অবকাশ নেন মৃত্যুর সময়ে, মানে তার এই চাকরি থেকে রিটায়ারমেন্ট নেন কিসের মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে, তার অকাল মৃত্যু হয়েছে নাকি এরকম আর কি। হ্যাঁ, তাহলে এই যে মৃত্যুর সময় আর কি, অনুপমের মানুষ হয়েছে মার হাতে, পরীক্ষাটা আসে, অনুপম কার হাতে মানুষ, উত্তর হবে মায়ের হাতে মানুষ। অনুপম কার হাতে মানুষ, উত্তর আমার মায়ের হাতে মানুষ। ঠিক আছে ভাইরা, ওকে। পরে দেখো, অনুপমের মা অনুপমকে কখনোই ভুলতে দেন না যে তারা ধনী। কি ভাইয়া, ধনী, তারা যে ধনী এই কথাটা তাকে ভুলতে দেন না, অর্থাৎ অনুপমকে ভুলতে, মানে এই অপরিচিত গল্পের মধ্যে যে লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে কোট করে পড়তে হবে, লাইন বাই লাইন পড়তে হবে, ভর্তি পরীক্ষা আসার মতো। তোমাকে কষ্ট করতে দেয় নাই, আমি কষ্ট করে সুন্দর মতো উঠায় নিয়ে আসছি, যাতে তোমার সুবিধা হয়, কিরকম সুবিধা খেয়াল করো ভাইয়া। কি বলছি, অনুপমের মা অনুপমকে ভুলতে দেন না, বুঝতে দেন না যে তারা যে ধনী, তাকে বলতে দেন না। হ্যাঁ, বলতে দেন না, কে দেন না, তার মা থেকে বলতে দেন না। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এটা কি উত্তর মা হবে নাকি মামা হবে, উত্তর মা হবে। ঠিক আছে ভাইরা, এভাবে পড়বা। অনুপম নিজেকে তুলনা করেছে অন্নপূর্ণার কোলে থাকা গজাননের ছোট ভাইয়ের সাথে। তাহলে অনুপম তাকে সে নিজেকে তুলনা করেছে কার সাথে, ওই যে দেখো না সনাতন ধর্মের মধ্যে গজাননের কোলের মধ্যে তার ভাই কার্তিক, গণেশ তার ভাই কার্তিক কোলে থাকে, ঠিক এরকমই তার কোলে কই থাকে ভাইয়া, কোলে থাকে, কোলে। পরে দেখো
অর্থাৎ কার্তিকের সাথে তাকে তুলনা করা হয়েছে। তার সাথে ভাইয়া? কার্তিকের সাথে। দেবী দুর্গার ছেলে 2 জন। দেবী দুর্গার ছেলে কয়জন? 2 জন। একটা নাম হচ্ছে বড় পুত্রের নাম গণেশ, ছোট পুত্রের নাম হচ্ছে কার্তিক। এই যে দেখো, এই যে বলছিলাম না একটু আগে, অনুপম নিজে তুলনা করছে অন্নপূর্ণার কোলে। দেবী দুর্গার পুত্র কয়জন? 2 জন। একটা নাম হচ্ছে গণেশ, একটা নাম হচ্ছে কার্তিক। পরীক্ষাটা আসে। দুর্গার কোলে থাকা দেব সেনাপতি বোঝানো হয়েছে কার্তিককে, মানে কার্তিকের সাথে অনুপম নিজে তুলনা করছে আর কি। হ্যাঁ, বোঝে কম এরকম ছেলে পেলে। এরপরে দেখি ভাইয়া, এই গল্প মানে এই পার্টগুলো থেকে পরীক্ষা যেভাবে প্রশ্ন আসে। আমি জাস্ট আজকে একটু অসুস্থ ভাইয়া, হ্যাঁ দেখতে পাচ্ছ, ক্লাসের সময় অসুস্থ দেখতে পাচ্ছ। আমি জাস্ট একটু ঝটপট তোমাকে আমি দেখাবো, তুমি অন্তত কিছু হলেও শিখতে পারো ক্লাসের মধ্যে। অপরিচিত গল্পটি প্রথম সংকলিত হয় কোথায়? কোথায় সংকলিত হয়েছে? একটু আগে তোমাকে দেখাইছি না ভাইয়া। প্রথম হচ্ছে আমার গল্প সপ্তক, তারপরে হচ্ছে গল্পগুচ্ছের 3য় খণ্ডে। এবং মনে আছে ভাই তোমার কি মনে আছে? আমার তো মনে আছে, হ্যাঁ আমার তো মনে আছে। আমি যে তোমাকে একটু আগে দেখাইছি যে গল্পটি প্রথম সংকলিত হয় হচ্ছে গল্প সপ্তক, তারপরে হচ্ছে গল্পগুচ্ছের 3য় খণ্ড থেকে। তাহলে উত্তর কি হবে ভাইয়া? তাহলে উত্তর আমার এ নাম্বার। নাজু বলছো এ নাম্বারটা, তাহলে উত্তর কি হবে ভাইয়া? গল্প সপ্তক থেকে। পাইছো ভাইয়া? এটাও শেষ, তুমি পারবা। পরে আসি, অপরিচিত গল্পটা কোন পুরুষের জবানিতে লেখা? এখন তোমাকে পরীক্ষায় প্রশ্ন এলাবেলা করে দিতে পারে, বলতে পারে যে অনুপমের উক্তিতে লেখা, মামার উক্তিতে, উত্তম পুরুষে। উত্তর হবে আমার উত্তম পুরুষ। কারণ কি? আমি একটু তোমার শিখাইছি উত্তম পুরুষ মানে কি। উত্তম পুরুষ মানে হচ্ছে আমি অথবা আমরা। যখন আমি আমরাদের উক্তি করে পড়াবো বা বলবো, তখন সেটা হবে উত্তম পুরুষ। সেটা কেমন পুরুষ? তোমার পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এগুলো আর কি। ঠিক আছে? তাহলে উত্তর হচ্ছে আমার কি? উত্তম পুরুষ। মনে রাখবা, উত্তম পুরুষ। ওকে ভাইয়ারা, শেষ, এটাও শেষ। এরপরে দেখি অনুপম শৈশবে কেমন, মানে অনুপমের শৈশবটা, ছোটবেলাটা কেমন কাটছে। তোমাকে উদাহরণ দিয়ে বলছি কিন্তু। অনুপম তাকে তুলনা করছে দেবী দুর্গার ছোট ছেলে কার্তিকের সাথে। কার সাথে? কার্তিকের সাথে। এই কার্তিক তার বড় ভাইয়ের কোলে কোলে কি হয়েছে? মানুষ হয়েছে, কোলে ওঠে মানুষ, যেরকম আমরা ছবি দেখতে পাই। তাহলে অনুপম শৈশবটা কেমন কেটেছে তিনি কিন্তু বলে দিয়েছে, কিন্তু ওই লাইনটার মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। অনুপম ছোটবেলায় অন্যের কোলে কোলে, মার কোলে, দাদার কোলে, তারপর হচ্ছে মামার কোলে, এই কোলে কোলে থাকতে থাকতে কোলা কোলা স্বভাব, অবুঝ স্বভাব, কিভাবে কথা বলতে হয় সে জানে না। কোলে কোলে, তাহলে উত্তর হচ্ছে আমার কি? কোলে কোলে, কোলে কোলে মানুষ হয়েছে, বুঝছো? এরপরে দেখি দেবী দুর্গার 2 ছেলের নাম কি? বলো দেখি। এটা আমি বলবো না, আমি তোমাকে এটা বলবো না, তুমি বলবা। ভাই আমাকে এটা বলো, দেবী দুর্গার 2 ছেলের নাম। দেবী দুর্গার 2 ছেলের নাম কি? পড়াইছি না, একটু আগে পড়াইছি। ভর্তি পরীক্ষায় ঠিক এরকম পরীক্ষার প্রশ্নগুলো আসবে, তোমাকে পারতে হবে। ভাইয়া বলো, আমাকে বলো, দেবী দুর্গার 2 ছেলের নাম কি? 2 ছেলের নাম কি? হ্যাঁ, কোলে কোলে, ঠিক আছে। বাট দেবী দুর্গার 2 ছেলে, আমি একটু পরে তোমাকে পড়াইছি। বলো প্রিয় ভাইরা, আমাকে একটু বলো উত্তর কি হবে? এই তো একদম বলে ফেলছো অলরেডি ভাইয়া। হ্যাঁ ওকে ভাইয়া, তাহলে উত্তর কি ভাইয়া? দেবী দুর্গার 2 ছেলের নাম কি? উত্তর হচ্ছে গণেশ আর কার্তিক। গণেশ আর কার্তিক, হ্যাঁ গণেশ আর কার্তিকের মধ্যে কার্তিকের সাথে কি করছে? তুলনা করছে কে? অনুপম। কার্তিকের সাথে তুলনা করা হয়েছে। ওকে, পরবর্তী আসি দেখি ভাইয়া, পাঠ পদ্ধতির পরবর্তী অংশ, কল্যাণীর বিয়ের জন্য। খেয়াল করো ভাইয়া, এখানে 2টা পয়েন্ট উল্লেখ করা হয়েছে। এই কল্যাণীর বিয়ের জন্য শম্ভুনাথ বাবুর করিতেছিলেন 2টি কারণে, মানে সবুর করিতেছিলেন। শম্ভুনাথ বাবুর সবুর মানে ধৈর্য ধরতেছিলেন, ওয়েট করতেছিলেন, সময় নিচ্ছিলেন। কল্যাণীর বিয়ের জন্য তার বাবা শম্ভুনাথ সেন ওয়েট করতেছিলেন, মানে কি করতেছিলেন? ওয়েট করতেছিলেন 2টি কারণে। কয়টা কারণে? পরীক্ষা আসতে পারে। বিয়ে দেরি হওয়া, বা শম্ভুনাথ সেন কেন মানে অপেক্ষা করতেছেন, মানে মেয়ের বিয়ে দিচ্ছেন না কেন? কারণ কি? এক হচ্ছে, প্রথমটি হচ্ছে কি? বরের হাট মহার্ঘ। বরের হাট কি? মহার্ঘ। এখন ভাই প্রশ্ন হইতে পারে, আচ্ছা ভাই মহার্ঘ মানে কি? এই যে মহার্ঘ যেটা আছে, মহার্ঘ শব্দটা পরীক্ষা হয়তো আসতে পারে, অর্থ কি? এই মহার্ঘ শব্দের অর্থ হচ্ছে এমন শব্দ যেটা পাওয়া দুর্লভ, এমন একটা জিনিস যেটা খুব পাওয়া কষ্টকর।
হ্যাঁ, পাওয়া কি দুর্লভ বস্তু, যেটা লাভ করা কঠিন, যেটা পাওয়া কঠিন, এগুলোকে বলা হয় মহার্ঘ। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে কি মহার্ঘ। তাহলে বরের হাট মহার্ঘ মানে কি, বর পাওয়া খুব দুষ্কর, বর পাওয়া কি খুব ভালো, মানে অনেক কঠিন কাজ ছিল, মানে অনেক পাওয়া যেত না আর কি, ভালো বর পাওয়া যেত না। এরপর কি বলছে 2 নম্বর কারণটা, বলছে কি 2 নম্বর কারণটা হচ্ছে ধনুক ভাঙা পণ, মানে অনেক বেশি যৌতুক, মানে পণ অনেক বেশি যৌতুক দিতে হইতো। তাহলে 2টা কারণে মেয়ের বিয়ে জন্য সবুর করিতেছিলেন। হ্যাঁ, সবুর করতেছিলেন, যে একটা হচ্ছে কি বরের হাট মহার্ঘ, বর পাওয়া খুব দুষ্কর ব্যাপার, আর একটা হচ্ছে বর পেলেও বিয়ে দেওয়ার জন্য মানে হচ্ছে পণ দেওয়া লাগতেছে, মানে অনেক যৌতুক দেওয়া লাগতেছে, যৌতুক। ঠিক আছে ভাইরা, ওকে। পরে আসি, অনুপমের মামার হাত মতে কলিকাতার বাহিরের পৃথিবীটা অন্তর্ভুক্ত আছে আন্দামান দ্বীপপুঞ্জের মতো। মানে অনুপমের মামা উনি মনে করতেন কলকাতার যে বাহিরের অংশটা, উনি তো কলকাতা থাকতেন, কলকাতার বাইরে, অর্থাৎ তুমি মনে করো চট্টগ্রামের জেলা মানুষ, তুমি চট্টগ্রামের জেলার বাইরের মানুষকে তুমি কি বলো, বইঙ্গা বলো, মানে এরা বাংলাদেশের বাইরে ভাবো। ঠিক একইভাবে ওই অনুপম গল্পের মামাও ভাবতো কলকাতার বাইরে যারা আছে সবাই কি মনে করতো, উনি আন্দামান দ্বীপ মনে করতো। আন্দামান দ্বীপ মানে হচ্ছে একটা দ্বীপ, দ্বীপ তো বোঝো যার চারদিকে পানি, বুঝতে পারছো, এরকম মনে করতো আর কি উনি। ওকে ভাইয়া, পরে আসে বিয়ের ভূমিকার অংশটা সমাধা হইয়া গেল নির্বিঘ্নে। কি বিঘ্নে, মানে কোনো ঝামেলা হয় না এখানে, নির্বিঘ্নে সমাধান হয়ে গেল। কে কতটুকু দিবে এটা সমাধান হয়ে গেছে। অনুপমের মামা জীবনে একবার, খেয়াল করো কয়বার, একবার বিশেষ কাজে, কোন একটা কাজে আর কি গিয়েছিলেন। কোথায় পর্যন্ত, কোন্নগর পর্যন্ত। এখন প্রশ্ন আসতে পারবে কোন্নগর কোথায়, কোন্নগর হচ্ছে কলকাতার একটা নিকটবর্তী একটা স্থানের নাম, কোন্নগর। হ্যাঁ, এটা হচ্ছে কোন্নগর। ঠিক আছে ভাইরা, ওকে। তাহলে উত্তর কি, এটা হচ্ছে আমার কি কোন্নগর, কোন্নগর, বুঝছো? তাহলে ভাইয়া খেয়াল করো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার কোন্নগর। ওকে, পরে কি বলছে দেখো, এই গল্পে অনুপমের মামার তুলনা করা হয়েছে মনুর সাথে, অর্থাৎ অপরিচিত গল্পের মধ্যে অনুপমের মামাকে তুলনা করা হয়েছে কার সাথে, মনুর সাথে। এখন ভাইয়া মনু কি, এই মনু কি ভাইয়া, মনু হচ্ছে দেবতা, ভাগ্য দেবতার প্রধান যারা, তাদেরকে বলা হয় মনু। মানে এই কেন প্রধান, মানে এই গল্পের মধ্যে মামাকে মনুর সাথে তুলনা করা হয়েছে। মনুকে ভাইয়া, মনু হচ্ছে ভাগ্য দেবতা। কেন, কারণ অনুপম কাকে বিয়ে করবে, কোন মেয়েকে বিয়ে করবে, কতটুকু যৌতুক নিবে, কাকে বিয়ে করবে, কখন বিয়ে করবে, এই জিনিসগুলো সব মামা নির্ধারণ করতেন। তার মানে অনুপমের ভাগ্যটা নির্ধারণ করতেন কে, তার মামা। ওকে, ঠিক আছে ভাইরা, এটা শেষ, এটা আমার শেষ। এরপর আসি দেখো, এরপর দেখি কল্যাণীর ব্যাপারে কিছু মতামত দেখে আমি। দেখো কল্যাণীর ব্যাপারে, কল্যাণীর গতি কি, গতি সহজ, মানে চলাচল কি সহজ সরল। কল্যাণীর দীপ্তি হচ্ছে নির্মল, হ্যাঁ সুইট, নির্মল। কল্যাণীর সৌন্দর্য হচ্ছে, সৌন্দর্যের সূচিতে হচ্ছে অপূর্ব। কি ভাইয়া, অপূর্ব। কল্যাণের সূচিতা মানে এটা অনুপম বর্ণনা করছে আর কি। কল্যাণের সৌন্দর্য হচ্ছে অপূর্ব, দীপ্তি হচ্ছে নির্মল, গতি হচ্ছে সহজ। গতি হচ্ছে কি ভাইয়া, গতি হচ্ছে আমার সহজ। ওকে, এটা বুঝাতে পারছি তোমাকে। পরে আসি দেখো, পাঠ পরিচিতির মধ্যে মাকে তীর্থে নিয়ে যাবার পর যাবার ভার পড়েছিল অনুপমের উপরেই। মানে অনুপম তার মাকে নিয়ে তীর্থযাত্রা যাবে, এটা ভারটা পড়ছিল কার উপরে, অনুপমের উপরে পড়ছে। অনুপম মাকে তীর্থে নিয়ে যাচ্ছিল রেলগাড়ি করে। কোন গাড়ি করে, রেলগাড়ি করে। ওকে, রেলগাড়িতে ঘুমানোর সময় অনুপমের মাথার মধ্যে বাজিতে ছিল নানা প্রকার স্বপ্নের ঝুমঝুমি। ওকে, অনুপমের কাছে সবই যখন স্বপ্ন মনে হচ্ছিল, তখন তার কাছে চিরপরিচিত ছিল আকাশের তারাগুলো। কি ছিল, আকাশের তারাগুলো ছিল তার পরিচিত। অনুপমের স্বপ্নে রেলগাড়ির ভিতরে আলোর নিচে টানা সবুজ পর্দা, এটা পরীক্ষা আসে, এই যে এটা পরীক্ষা আসে। অনুপমের স্বপ্নে রেলগাড়ির ভেতরে আলোর নিচে টানা, স্বপ্নে কিন্তু এটা কি ভাইয়া, এটা সবুজ পর্দা, সবুজ পর্দা। ওকে, পরে দেখি শীঘ্রই চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। এই যে শীঘ্রই চলে আয়, এই গাড়িতে কি আছে, জায়গা আছে। এই উক্তিটা দিয়ে তো কত কাহিনী ঘটে দিচ্ছে কবি গল্পের মধ্যে। এটা হচ্ছে কল্যাণীর উক্তি। শীঘ্রই চলে আয়, শীঘ্রই কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলে আয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 4000 আসন আছে, 4000 আসন আছে, তোমার খালি একটা দরকার। হ্যাঁ, একটা দরকার, বুকিং করে রাখতে হবে তোমাকে এখন থেকে। কল্যাণীর কণ্ঠস্বরের অনুপম তুলনা করেছেন বাংলা গানের সঙ্গে। কল্যাণী কণ্ঠস্বরকে তুলনা করছে কার সঙ্গে, বাংলা গানের সঙ্গে তুলনা করা হয়েছে ভাইয়া। হ্যাঁ, ওকে, তাহলে আমি তোমাকে আশা করি বুঝতে পারছি। এখন আসি, এই টপিক থেকে পরীক্ষায় যেরকম প্রশ্ন দিবে একটু উত্তরটা করবা, প্রিয় ভাইরা একটু উত্তরটা করবা আমার সাথে সাথে। হ্যাঁ, আমার সাথে সাথে তুমি একটু উত্তরটা করবা, আশা করি ক্লিয়ার হয়ে যাবে এটা।
প্রিয় ভাইরা দেখো কি বলছে, কল্যাণীর বিয়ের জন্য শম্ভুনাথ সেন সবুর করিতেছিলেন কতটি কারণে? দুইটা কারণ বলছিলাম, একটা কি, একটা হচ্ছে বরের হাত মহার্ঘ, মানে বর পাওয়া খুব কঠিন, আর একটা হচ্ছে বর পাওয়া গেলেও যৌতুকের কারণে কি হচ্ছে না, বিয়েটি হচ্ছে না। তাহলে উত্তর হচ্ছে আমার বি নাম্বারটা, ঠিক আছে, বি নাম্বার। ওকে, এরপর আসি, অনুপমের মামার মতে কলকাতার বাহিরের পৃথিবীটা অন্তর্ভুক্ত হয়েছে কিসের সঙ্গে? মানে কলকাতার বাইরের অংশটাকে উনি কি মনে করেন? উনি মনে করেন আন্দামান দ্বীপ মনে করেন, আন্দামান দ্বীপপুঞ্জের সাথে তুলনা করছেন। কলকাতার বাইরের অংশটাকে উনি কি করছেন, তোমার হচ্ছে দ্বীপপুঞ্জের সাথে তুলনা করছেন, আন্দামান দ্বীপ মানে তুলনা করছেন। এটা ভারত মহাসাগরের একটা দ্বীপ, হ্যাঁ, ভারত মহাসাগরের উপর বা বঙ্গোপসাগরের একটা দ্বীপ। পরে আসি, অনুপমের মামা জীবনে একবার বিশেষ কাজে কোথায় গিয়েছিলেন? বলছিলাম একটু আগে, এটা কোথায়, এটা হচ্ছে কোন্নগর পর্যন্ত গিয়েছিলেন। বিশেষ কাজে উনি কোথায় গিয়েছিলেন? কোন্নগর পর্যন্ত উনি গিয়েছিলেন। ওকে, পরে দেখি, অনুপমের সঙ্গে আছে ক্লাস খুবই শর্ট, খুবই ছোট একটা ক্লাস তোমাদের উপহার দিব আর কি, কারণ ভাইয়া আমরা অসুস্থ হয়ে গেছি, বুঝছো, অসুস্থ হয়ে গেছি। অনুপমের স্বপ্নে রেলগাড়ির ভিতরে আলোর নিচে কি দেখা যাচ্ছিল? বলে দিছিলাম না কি দেখা যাচ্ছিল ভাইয়া? আলোর নিচে কি দেখা গিয়েছিল? সেটা হচ্ছে এই সবুজ পর্দা। সেটা কি ভাইয়া? এই সবুজ পর্দা দেখা গিয়েছিল, সবুজ পর্দা। এখন ভাই আমাকে একটু বলো, প্রিয় ভাইরা আমাকে একটু বলো, যে তথ্যগুলো শেয়ার করছে এগুলো আরেকটা পাঠ করাবো তোমাদের সাথে, আলোচনা করবো আগামীকালকে, হয়তো আগামীকাল আবার জিকে ক্লাস হবে, বেসিক ক্লাস, এগুলোর মধ্যে আবার দেখাবো তোমাদেরকে, ঠিক আছে ভাইয়ারা? এখন আমাকে অনুপমের সঙ্গে, অনুপমের স্বপ্নে রেলগাড়ির ভিতরে আলোর নিচে কি পর্দা দেখা গিয়েছিল? এটা হচ্ছে আমার সবুজ পর্দা, এটা হচ্ছে আমার সবুজ পর্দা। সবুজ পর্দা, ঠিক আছে ভাইরা? ওকে, তাহলে হয়ে গেছে আর কি, ওকে হয়ে গেছে। এখন আমাকে বলবো, আজকে জাস্ট এতটুকু ছিল, আমি জাস্ট আজকে এতটুকু তোমাদের জন্য তৈরি করতে পারছি, কারণ অসুস্থতার জন্য ল্যাপটপে বসতে পারি না আমি, হ্যাঁ। ওকে ভাইয়া, আমি আবার পরবর্তীতে ক্লাসে তোমাদের সুন্দর মতো আবার করার চেষ্টা করবো, কারণ ভাইয়া গতকাল আমরা একটা বিন্দু পরিমাণ মতো আমাদের পিঠ কখনো ওখানে মানে বিছানার সাথে লাগাইতে পারি নাই, বিছানার সাথে আমরা পিঠ লাগাইতে পারি না, আমরা কাজ করতেছি, চেষ্টা করতে তোমাদেরকে সর্বোচ্চটা দেওয়ার জন্য, ঠিক আছে ভাইরা? নেক্সট ক্লাসে আবার সুন্দর মতো পুরোটা হওয়ার চেষ্টা করবো, দেওয়ার চেষ্টা করবো। প্রিয় ভাইরা আমাকে একটু বলো, আজকে যতটা শিখছি তোমরা বুঝতে পারছো কিনা? সবাই একটু বলো, জাস্ট যারা বুঝতে পারছো কমেন্ট করে, কমেন্ট বক্সের মধ্যে জাস্ট ছোট করে একটা সিউ লিখবা, তোমার যে স্বপ্ন, জাস্ট কমেন্ট বক্সের মধ্যে একটু সিউ লিখবা ভাইয়া, হ্যাঁ। যারা আজকে ক্লাসটা একটু বুঝতে পারছো, কিছু হলেও বুঝতে পারছো, শিখতে পারছো নতুন করে, জাস্ট কমেন্ট করে একটু জাস্ট কি লিখবা, সিউ লিখে তো ভাই আমাকে একটু, হ্যাঁ, যতটুকু পড়াইছি এতটুকু বুঝছো, হ্যাঁ একটু বলো, সিউ লিখে দাও, জাস্ট কমেন্ট করে একটু, বাস কমেন্ট বক্সের মধ্যে একটু সিউ লিখে দাও। এই তো হ্যাঁ, কমেন্ট বক্সের মধ্যে সিউ লিখতেছ। তাহেরা আক্তার, নাজু বলছো, পুষ্পিতা দাস, ওকে, শাহরি আলম বলছো ভাই সিউ, ওকে ঠিক আছে। ফারজানা আক্তার, রিয়া বলছো, তারপর বাইজিৎ মাহমুদ বলছো, মিফতাহুল জানাত বলছো ক্লিয়ার, হ্যাঁ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে ভাইরা, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পড়াশোনা মনোযোগ দিয়ে করবে। তোমাদের জন্য দোয়া রইল, তোমাদের জন্য, তোমরা এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পে আসতে পারো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।